সবারই একটা স্বপ্ন থাকে বস, মাথার উপর একটা ছাদ আর পাশে নিজের পছন্দের মানুষটা। কিন্তু নিয়তি যখন বাস দেওয়ার জন্য রেডি থাকে তখন ওই স্বপ্নই গলায় ফাঁস হয়ে দাঁড়ায়। যখন মাস শেষে বেতন আসা বন্ধ হয়ে যায় আর কিস্তির চিন্তায় ঘুম ওড়ে, তখন ভালোবাসা জানালা দিয়ে পালায়। আজকে আমরা এক্সপ্লেন করব 2025 সালে অন্যতম রিয়েলিস্টিক সিরিজ লাভ আন্ডার কনস্ট্রাকশন। আজকে এর 3টা এপিসোড নিয়ে কথা হবে, বাকিগুলো পরের পার্টে আসবে। সিনেমার শুরুতেই আমরা পাপ্পন নামে একটা ছেলেকে দেখতে পাই। টয়লেট শেষ করে স্নান করছিল। হঠাৎ কল এসে ফোনটা প্রাইভেট হতে হতে কমোটে পড়ে যায়। ফোনটা করেছিল তার ভাই বিনোদ, আপন ভাই না, ওর মায়ের বোনের ছেলে। যাক, কান সারছে। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। বিনোদ পাপ্পনের মায়ের ফোনে কল করে, আন্টি পাপ্পন কোথায়, ফোন ধরছে না কেন? ও তো বাথরুমে, দাঁড়া আমি ডেকে দিচ্ছি। এই পাপ্পন, বিনোদ কল করেছে। হ্যাঁ আসছি। হ্যাঁ বিনোদ বল, কল ধরছিস না কেন? মা, ফোনটা পানিতে পড়ে গিয়েছিল, যাও চালের ডিব্বাতে রেখে দাও। কেন রে, কি হয়েছে? আরে তুই যখন ফোন করেছিলি ফোনটা ফ্ল্যাশের ওপর ছিল, প্রাইভেট হতে হতে দুম। এই ফোনটা টয়লেটে পড়ে গিয়েছিল না, তো এটা আমি কিভাবে চালের ডিব্বাতে রাখবো? পাপ্পন এরপর তার বাইকটা নিয়ে বিনোদের যেখানে ঘর বানানো হচ্ছে ওখানে চলে যায়। বিনোদের বাবা খুবই স্ট্রিক্ট একজন মানুষ। আজ এখানে আবার একজন সুপারভাইজ এসেছেন। আঙ্কেল কখন না আবার কোন ঝগড়া করে বসেন, এর জন্যই বিনোদ পাপ্পনকে কল করেছিল। এই হলো জিজি, কন্ট্রাক্টর। ম্যাডাম, ওনাকে কিছু টাকা দিতে হবে। তো সবই তো ঠিক আছে দেখলাম, কনস্ট্রাকশন শেষ হলে আমাকে কল দিয়ে জানিয়ে দেবেন। এই জিজি 3000। ম্যাডাম, 3000 টাকা দিতে হবে, কিন্তু দিদির সাথে এখানে কেউই একমত না। নিজের জমিতে নিজের টাকা দিয়ে তারা ঘর বানাবে, তো কেন ঘুষ দেবে? এই বিনোদ, ফ্রি আছিস? হ্যাঁ বল, অফিস শেষ করে বাসায় যাচ্ছি। শোন, জানি না ওই কন্ট্রাক্টর আর তোর বাবা মা ঘর বানানোর প্ল্যান করছেন নাকি তোকে ফকির বানানোর প্ল্যান করছেন। তোর একটু খরচের দিকে মনোযোগ রাখা উচিত। আরে আমি বুঝতে পারছি, তাদের অনেক দিনের ইচ্ছা একটা ঘরের, তাদের মতো করে করতে দে। তুই সময় পেলে একটু খেয়াল রাখিস ভাই। আর তোর ফোন কি ঠিক হয়েছে? আর বলিস না, দুবাইয়ে সস্তা ফোন আছে তো, 20,000-এর আশেপাশে একটা ফোন দেখে পাঠিয়ে দিবি, আমি তোকে টাকা দিয়ে দেব। বিনোদ বলে, টাকা লাগবে না, দেখ দুবাই থেকে কেউ ট্রাভেল করছে কিনা, আমি তার কাছে ফোনটা দিয়ে দেব। আচ্ছা আমি দেখছি। পরের দিন পাপ্পন বিনোদকে কল করে, এই বিনোদ শুন, আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি মেয়ে গৌরী, ও সামনের সপ্তাহে কেরালা আসছে, ওর কাছে ফোনটা দিয়ে দিবি, আমি ওর হোয়াটসঅ্যাপ নাম্বার তোকে পাঠাচ্ছি। পাপ্পন গৌরীর নাম্বারটা সেন্ড করলে বিনোদ গৌরীর ছবিটা জুম করে দেখে। এরপরের সিনে আমরা দেখতে পাই বিনোদ গৌরীর সাথে কন্ট্রাক্ট করে ফোনটা গৌরীকে দিয়ে দেয়। এরপর দুজন হালকা করে কফি খেতে খেতে একজন আরেকজনের সাথে পরিচয় হয়। আমরা জানতে পারি গৌরী দুবাই আসার পর থেকে এই প্রথম ইন্ডিয়া যাচ্ছে। এর কারণ হলো ওর এক কাজিনের 22 বছর বয়সেই ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিয়ে দেন। একরকম বলতে পারো পালিয়েই দুবাই চলে এসেছি। খাওয়া দাওয়া শেষ হলে বিনোদী গৌরীকে ড্রপ করে দেয়। তাদের ভাবভঙ্গি দেখে এটা তো কনফার্ম যে ওরা একজন আরেকজনকে পছন্দ করে ফেলেছে। গাড়ি থেকে গৌরী নামলে বিনোদ বলে, গৌরী ইন্ডিয়া থেকে এসে আমাকে জানিও। গৌরী একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। এভাবেই 2 দিন চলে যায়। আজ গৌরী দুবাই চলে এসেছে। বিনোদকে মেসেজ দিলে বিনোদের মনে তো লাড্ডু ফুটে, গৌরীর সাথে দেখা করে। এভাবেই আরো কিছুদিন চলে যায়। এবার দুজনের সাথে দুজনের ভালোই ভাব জমেছে। আজ বিনোদ গৌরীকে প্রপোজও করে ফেলে। গৌরীও হাসি মুখে এক্সপেক্ট করে নেয়। এদিকে আজ বিনোদের বাবা মা পাপ্পনের উপরে ফ্ল্যাট বুক করে। ঘর বানানো না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে। এমনিতেও যেখানে ওরা থাকে ভাড়া দিয়ে তো থাকে। তাছাড়া ওখান থেকে তাদের ঘর বানানোর কনস্ট্রাকশন অনেক দূরে, প্রত্যেক দিন ড্রাইভ করে যেতে হয়। সব মিলিয়ে এই ফ্ল্যাটে থাকলে তাদের সব দিকে সুবিধা হবে। পাপ্পনার সব ওয়ার্কার মিলে মালপত্র ফ্ল্যাটে নিয়ে যাচ্ছে। একটু পর অ্যাসোসিয়েশনের গ্রেজার এসে বলেন, আপনারা প্লিজ আপাতত লিফটে ওঠানামা স্টপ রাখুন। স্কুল আর অফিসে যারা ছিল সবাই আসা যাওয়াতে সমস্যা হচ্ছে। কই, আমাদেরকে তো কেউ কিছু বললো না? ওরা অ্যাসোসিয়েশন গ্রুপে জানিয়েছে। আঙ্কেল বলেন, তাহলে আমাদের মাল উপরে উঠবে কি করে? ওয়ার্কাররা কতক্ষণ এখানে অপেক্ষা করবে? পাপ্পন বুঝিয়ে শুনিয়ে বিষয়টা হ্যান্ডেল করে। আরে মশাজি, আপনি এখানে কয়েক মাসের জন্য এসেছেন, প্লিজ বিশৃঙ্খলা তৈরি করবেন না। আঙ্কেল বলেন, এই আমাকেও অ্যাসোসিয়েশন গ্রুপে অ্যাড কর, আমারও অনেক কিছু জানানোর আছে। রাতের বেলা পাপ্পন বিনোদকে ফোন করে। বিনোদ গৌরীর সাথেই ছিল। প্লিজ
কথা বলো না। আমি আমাদের সম্পর্কে ওকে কিছুই বলিনি। এই শোন, মশা আর মশি দুজনকে আমাদের উপরের ফ্ল্যাটে বুক করে দিয়েছি। মশা জিরে ভাই শুধু ঝগড়া করে। আমি অ্যাসোসিয়েশন গ্রুপে ওনাকে অ্যাড করে দিয়েছিলাম। অনেকের সাথে উনি রুডলি কথা বলেছেন। সেক্রেটারির সাথেও বাদাম হয়েছে। জানিস সেক্রেটারিকে? ওই গৌরীর কথা মনে আছে? ওর বাবা খুবই রাগী টাইপের একজন মানুষ। গৌরী তার বাবার কথা শুনে হেসে ফেলে। পাপ্পন বলে, এই তোর কাছে কে রে? বিনোদের কাছ থেকে ফোনটা নিয়ে গৌরী বলে, হাই পাপ্পন, আমি শুনে নিয়েছি তুমি আমার ডেডের সম্পর্কে কি বলেছ। পাপ্পন এমন চোখ খায়, এই ফোনটা স্পিকার থেকে সরা, আমার তোর সাথে পার্সোনালি কিছু কথা আছে। হ্যাঁ বল। এই তোকে আমি বলেছিলাম না ওর কাছ থেকে দূরে থাকতে? এত রাতে তুই ওর সাথে কি করছিস? যা ওকে তাড়াতাড়ি হোস্টেল দিয়ে আয়। বিনোদ বলে, আমি তোকে পরে কল করছি। কি বললো? বললো এটাই, তোমাকে হোস্টেলে ছেড়ে আসতে। এদিকে পরের দিন যখন বিনোদ অফিসে যায় তখন তার বস তাকে ডেকে বলেন, আমাদের কোম্পানির ট্রান্সফরমেশন করা হচ্ছে, অনেক ধরনের পরিবর্তন করা হচ্ছে। কিছু লোককে আমরা প্রমোট করেছি, কারো কারো সেকশন পরিবর্তন করা হচ্ছে, আর কয়েকজনকে বের করে দেওয়া হবে। বিনোদ, আমাদের এখানে কিছুই করার নেই, তোমার নাম সবার লাস্টে আসে, মানে তোমাকে বের করে দেওয়া লাগবে। বিনোদ এমন এক ঝটকা খায়, এবার সে কি করবে? ছোটবেলায় কোনো কারণবশত তাদের বাড়িটা বিক্রি করে ফেলতে হয়। ওর বাবা মায়ের অনেক স্বপ্ন একটা বাড়ির, সেটাও কি এবার ভাসতে যাবে? বিনোদ গৌরীকে এসে সবকিছু জানায়। ঘর কিভাবে হবে এটা নিয়ে চিন্তায় আছো? আরে লোন নিয়েছি, ঘর তো হয়েই যাবে, কিন্তু লোনের টাকা কিভাবে যে পরিশোধ করব এটাই খুঁজে পাচ্ছি না। জব থেকে বের করে দিয়েছে, ভালো জব পাওয়া এখন অনেক টাফ, আর যদি পেয়েও যাই স্যালারি কম হবে, অন্য কোনো দেশে যাওয়া লাগবে। গৌরী বলে, হ্যাঁ এটাই ভালো হবে, চলো আমরা দুজন কানাডা চলে যাই, আমারও মনে হয় ওখানে আমরা শান্তিতে থাকতে পারবো। তো কানাডা যাওয়ার আগে দুজন ঠিক করে ইন্ডিয়া গিয়ে তাদের পরিবারকে সবকিছু জানিয়ে দেবে। গৌরী এর জন্য লম্বা ছুটি নেয়। হঠাৎ একদিন বিনোদ পাপ্পনকে কল করে বলে নতুন ঘরে আসতে। পাপ্পন তার মামসিকে নিয়ে মেয়ে দেখতে এসেছে। এই নিয়ে 8 নম্বর মেয়ে দেখে ফেললো, কিন্তু এদিকে হলে ওদিকে হয় না। মেয়ে ভালো সুন্দর হলে কুণ্ডলির সাথে মিলে না, আর সবকিছু ঠিকঠাক থাকলে পাপ্পনের পছন্দ হয় না। জানিয়ে রাখি, পাপ্পনের মা কুণ্ডলি নিয়ে খুব স্ট্রিক্ট। পুরো দুনিয়া একদিকে আর উনার কুণ্ডলি একদিকে। বিনোদ ওদিকে আর্জেন্ট আসতে বলেছে। বাড়ির সামনে এদের নামিয়ে দিয়ে পাপ্পন কনস্ট্রাকশন ঘরের দিকে রওনা দিয়েছে। আঙ্কেলের জোর ধরেছে, এই তুমি কই, তাড়াতাড়ি আসো, ওখানে পেট হালকা করে আসছে না কেন, যত সব নিয়ে কামু। এই দেখো লিফট উপরে, লিফটে উঠলে চলে যায় কারেন্ট। শালার বেটারা বলে কারেন্টটা কি যায় না, একবার ওদের কাছে পাই টাফিয়ে কান লাল করে দেবো। এদিকে পাপ্পন বিনোদকে দেখে পুরো হালুয়া হয়ে যায়। এই তুই এখানে হঠাৎ? আচ্ছা পাপ্পন, এখানে দেখি কোনো ওয়ার্কার নেই? ও আমি মনে হয় তোকে এটা বলিনি, ওই শালার বেটা জিজি একটার পর একটা শুধু বাহানা বানায়। আমার তো মনে হয় ও এখন অন্য কারো কাজ ধরে নিয়েছে, সব ওয়ার্কার ওখানেই আছে। আচ্ছা ফোন করতো। ও ফোন ধরবেই না, টাকার দরকার পড়লে ও নিজেই আসে। আচ্ছা আমি ওর সাথে এই নিয়ে কথা বলবো। কতদিনের জন্য ছুটি নিয়ে এসেছিস? বিনোদ সব কিছু পাপ্পনকে খুলে বলে। পাপ্পন বলে, এমনিতেই মসজিদ চিন্তার মধ্যে আছেন, এখন যদি জানতে পারেন তোর জবও চলে গেছে, ঘরের কাজ তাহলে আপাতত বন্ধ করে দিই। 10-12 লক্ষ টাকা সেভিংস আছে, কিন্তু ওগুলো তো খরচ করতে পারবো না। ভাবছি কানাডা পিআর অ্যাপ্লাই করব। পিআর অ্যাপ্লাই করার জন্য 6-7 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেখানো লাগবে, আর অ্যাপ্লাই করার জন্য 2 লাখ টাকা আলাদা করে রাখা লাগবে। টাকা শেষ হওয়ার আগেই কানাডা চলে যেতে হবে, না হলে লোন পরিশোধ করতে পারবো না। আর এটাও ভাবছি ঘর প্রবেশের দিন বিয়েটাও করে ফেলবো, একসাথে দুটো কাজ হয়ে যাবে। তোর কাছে কি সবকিছু নাটক মনে হয়? এটা দুবাই না যে তোর যা ইচ্ছে তুই করবি। একটা মেয়েকে সারা জীবনের মতো তোর ঘরে আনবি। আমার মনে হয় গৌরীকে তোর বিয়ে না করাই উচিত, ওর রূপের ঝলকে তুই আটকে গেছিস। ভাই শুন, তুই তো ওর সাথে একবার মিলে তো দেখ, যার সঙ্গে তোর কখনো দেখাই হয়নি, দূর থেকে কিভাবে ওর সম্পর্কে এত কিছু বলে ফেলছিস। আর তুই চিন্তা করিস না, গৌরীও ভালো পরিবারের সন্তান, তাছাড়া জাতি নিয়ে প্রবলেম না, ওর আর আমার জাতি সেম। পাপ্পন বলে, আরে শুন, তোর আর ওর বাপের প্রত্যেকদিন অ্যাসোসিয়েশন গ্রুপে ঝগড়া হয়, একটার মাথা আরেকটাই খায়। আরে এগুলো তো কোনো বিষয়ই না, একজনের সাথে একজনের যখন দেখা হবে তখন সব ঠিক হয়ে যাবে। এদিকে গৌরীর বাবা ওর উপর একটু রেগে আছেন, একদিকে তো বিয়ে করছে না, এর উপর 2 বছর পর ঘরে এসেছে। গৌরী জানায় ও বিনোদকে ভালোবাসে, আর এটা জানানোর জন্য তারা এখানে এসেছে। আঙ্কেল তো গৌরীর উপর ভীষণ রেগে যান। ওদিকে বিনোদও তার বাবা মাকে জানিয়ে দে। এই পাপ্পন, এর জন্যই তুই তাহলে আমাদের এখানে থাকতে বলেছিস? আরে মশাজি, এই বিষয়ে আমি কিছুই জানি না, না কিছুই জানি না।
তোমরা এখানে আসার পরই এসব হলো। আপনি তো জানেনই জামাইবাবু, আমার পাপ্পন কখনো এরকম কাজের সাথে বিনোদকে সায় দিতে পারে না। দুই পরিবারই একটা ফাটাবাসের চিপায় পড়ে যায়, কিছুই করার নেই। এরাও দুজন জেদ ধরে বসে আছে। তাই একদিন ডেট ফিক্সড করে সবাই একত্রিত হয়, টুকটাক কথাবার্তা হয়, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু গৌরীর বাবা এটা কোনোভাবে জেনে গেছেন বিনোদের যে চাকরি চলে গেছে। লজ্জায় বিনোদর বাবা মাকে নিয়ে চলে আসে। এটা কি বিনোদ, তোর চাকরি চলে গেছে, এটাও বাইরের লোকদের থেকে জানতে হবে? পরের দিন বিনোদ তার কনস্ট্রাকশন ঘরে যায়, কিন্তু এত স্লো কাজ হচ্ছিল। একজন মিস্ত্রির কাছ থেকে জানতে পারে জিজি ঠিকমতো ওয়ার্কারদের টাকা দেয় না বলে ওরা কাজে আসে না। বিনোদ বলে, কিন্তু আমি তো ওকে সময় মতোই টাকা দেই। আপনি তো দিয়ে দেন, কিন্তু ও এই টাকা অন্য কোথাও লাগিয়ে দেয়। ও একজন ফ্রড লোক, আসার প্রতীক হয়তো। আচ্ছা, এসব আমি দেখছি, তুমি কাজে যাও। তখনই এখানে জিদি আসে। স্যার, হঠাৎ দেশে अच्छा এই মিস্ত্রির সাথে বেশি কথা বলবেন না, মোটেও ভালো লোক না। জি, আমি যখন সকালে এখানে এসেছিলাম কোনো ওয়ার্কার ছিল না। আসলে স্যার, আরেকটা জায়গায় হঠাৎ দেয়াল বানানোর কাজ এসে গিয়েছিল, তাই কিছু ওয়ার্কার ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। দেখ জিজি, আমি তোর ভাউতাবাজির কথা শুনতে চাই না। 1 মাসের মধ্যে সব কাজ শেষ দেখতে চাই। হ্যাঁ স্যার, হয়ে যাবে, আপনি এই নিয়ে চিন্তা করবেন না। ছোট্ট একটা ইস্যু হয়ে গেছে, আপনার জন্য হয়তো এটা কিছুই না। আসলে স্যার, ঘরের কাজ যখন সব কমপ্লিট হয়ে যাবে, আমরা যে হিসাব করেছিলাম তার থেকে 8 থেকে 10 লক্ষ টাকা বেশি হতে পারে। 8 থেকে 10 লক্ষ? কি বলছিস? তুই কাজ শুরু করার সময় তো বলিসনি? এখানে আমার কিছুই করার নেই। আপনার মা বিভিন্ন জিনিস পরিবর্তন করেছেন, যেগুলোর দাম আমাদের হিসাব থেকে দ্বিগুণ। আপনি চিন্তা করবেন না, সবার ঘড়ি এরকম তৈরি হয়। বিনোদ সবকিছু পাপ্পনকে এসে জানায়। শুধু কন্ট্রাক্টরকে দোষ দিলে হবে না, তোর মার তো বেটা ঘরের টয়লেটটা পর্যন্ত দুবাইয়ের মতো চাই। আমার তো হিসাবই গন্ডগোল হয়ে গেল, অ্যাকাউন্টের টাকাও ইউজ করতে পারবো না, না হলে কানাডার প্লেন ভাসতে যাবে। তখনই গৌরী বিনোদকে কল করে, চলে আসো ছাদে, পাপ্পনও আছে। ক্যাবে গৌরী তোর সাথে দেখা করতে চায়। হাই পাপ্পন। গৌরীর ড্রেস আপ দেখে পাপ্পন অনেক লজ্জা পায়। আসলে পাপ্পন ছিল খুবই নম্রভদ্র একজন মানুষ, সব বিষয়ই তার চিন্তা ধারণা একটু উপরে লেভেলে থাকে। কিরে পাপ্পন, কেমন আছো? হ্যাঁ আছি তো, ওই দিন ঘরেও আসলে না, দাও না। আরে পাপ্পন তো, তোর কিছুই হবে না। তুমি সিগারেটও খাও? 2 দিন ধরে খাইনি। ঘরে আসার পর থেকে একটা মিনিট শান্তিতে থাকতে পারছি না। এটা দুবাই না গো সুন্দরী, ইন্ডিয়া। দেখি আর আমাদের দুজনের পরিবারই জেদ ধরে বসে আছে। তাদের দিকে তাকিয়ে থাকলে ওর ছুটি শেষ হয়ে যাবে, আর ছুটি শেষ হয়ে গেলে কানাডার প্লেন ভাসতে যাবে। এখন শেষ ভরসা তুই ভাই। পাপ্পন বলে, আমার কি করতে হবে আগে শুনি। ভাই, আমাদের কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। রেজিস্টার ম্যারেজ করার সিদ্ধান্ত নিয়েছে। কি বলিস? আমাদের সাথে থাকবে তো পাপ্পন? সরো, আমাদের পরিবারের কেউই এরকম পালিয়ে বিয়ে করেনি। আরে ভাই, পালিয়ে কে বিয়ে করবে? আগে রেজিস্টার্ড ম্যারেজ, এরপর বিয়ে। ও যাই হোক, আমি তোদের সাথে এই বিষয়ে কোনো সাহায্য করতে পারবো না। তো এরপর সিন শিফট হয় রেজিস্টার অফিস। পাপ্পনকে বুঝিয়ে শুনিয়ে বিনোদ নিয়ে এসেছে। এই শুন বিনোদ, কেউ যদি আমাদের দেখে মশাজিকে জানিয়ে দে। ধুর, অযথা চিন্তা করিস না তো। গত 5 বছরে আমি মাত্র 3 বার এখানে এসেছি। এসব ফালতু চিন্তা বাড়ে গেলে পাপ্পন খেয়াল করে একটা মেয়ে বারবার তার দিকে তাকাচ্ছে। हे भगवान तेरी लीला अपरंपार है। এই শুন, মাথা ঘুরাস না। তোর বাম দিকে যে একটা মেয়ে বসে আছে, বারবার আমার দিকে তাকাচ্ছে। বললাম না মাথা না ঘুরাতে। আমার মনে হচ্ছে আমি ওকে চিনি, কিন্তু মনে করতে পারছি না ওকে কোথায় দেখেছি। না রে ভাই, আমি ওকে কোথাও দেখিনি। অফিসার ভেতরে ডাকলে বিনোদ যায়। পাপ্পন এখানেই দাঁড়িয়ে থাকে। লুচ্চা কোথাকার। আঙ্কেল সবকিছু খুলে বলেন কি কি করতে হবে। এই নাও, এটাতে তোমার ছবি লাগিয়ে গ্রাজুয়েট অফিসার দ্বারা অ্যাটাচ করিয়ে ওয়েবসাইটে আপলোড করে দাও। বাস এতটুকুই। আমরা এর এক কপি 1 মাসের জন্য নোটিশ বোর্ডে লাগাবো। বিনোদ বলে, এটা আবার কিসের জন্য? দেখার জন্য। কারো কোনো অবজেকশন নেই তো? স্যার, যাদের অবজেকশন আছে তাদের কাছ থেকে বাঁচার জন্যই তো এখানে আসলাম। দেখুন, আপনি যদি রেজিস্টার্ড ম্যারেজ করতে চান, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। জানে রেখি, আরেকটা কপি ওই এরিয়ার সাব রেজিস্ট্রারের কাছে পাঠাবো, যেখানে মেয়ের ঘর হবে। কারো যদি কোনো অবজেকশন না থাকে তো 30 দিন পর আপনি রেজিস্টার করতে পারবেন। বিনোদ আঙ্কেলকে রিকোয়েস্ট করে নোটিশ বোর্ড আর সাব রেজিস্ট্রারের কাছে মেলটা না পাঠানোর জন্য, কিন্তু কোনো কাজ হয় না। পাপ্পনকে বিনোদ সবকিছু এসে বলে। আমার তো মনে হয় না কেউ নোটিশটা দেখবে বলে। আজকাল কে এত বেকার বসে আছে? বাইরে শুন, এটা দুবাই না, কেরালা। সবাই অন্যর বদনাম করার ফন্দি খুঁজে বেড়ায়। একটু সূত্র পেলেই হয়েছে। এই বিনোদ, দেখ তুই দেশে কবে আসলি? তুই তো অমুকের ছেলে না?
এখানে কি করছো? না, পাপনের সাথে এসেছিলাম। তোর বন্ধু না? ও হ্যাঁ হ্যাঁ, রেজিস্ট্রেশনও করার জন্য এসেছিলাম। আচ্ছা শুনো, এখানে সবাই আমার পরিচিত, কোনো হেল্প লাগলে বলো। বাড়িতে এসে বিনোদ লোকটার কথা মতো ফর্ম ওয়েবসাইট থেকে বের করে সবকিছু কমপ্লিট করে, কেউ যাতে চিনতে না পারে এর জন্য তাদের পুরাতন ছবি লাগায়। সবকিছু কমপ্লিট করে বিনোদ পাপ্পনকে নিয়ে আবার রেজিস্টার অফিসে আসে। পাপ্পন আজও ওই মেয়েটার সাথে টিটকারি মারছিল। আমি কোথাও তোকে দেখেছি, তুই এখনো ওর পেছনে লেগে আছিস। ছি, ওই জিপের কাছে যাও। কি? ওই জিপের কাছে যাও? ও চল যাই। দেখো ভাই, আমি আমার বিয়ে রেজিস্ট্রি করেছি। রেজিস্টার বলল 1 কপি নাকি মেয়ের ঘরে যাবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এটা কোনো বিষয় হলো? বিনোদ তো অনেক খুশি। ভাই এটা রাখো, ঘুষ মনে করো না। লোকটা গুনে বলে, মাত্র। বিনোদ বুঝতে পারে শালার বেটা বান্দর কম না, আরো কিছু মানিব্যাগ থেকে বের করে দেয়। আচ্ছা এবার তোমরা যেতে পারো, 30 দিন পরে এসো। ভাই ভাই, আরো একটা হেল্প লাগবে। ওই নোটিশ বোর্ড থেকে কি নোটিশটা সরিয়ে দেবে? এই তোরা আমাকে চাকরি থেকে বের করার প্ল্যান করছিস নাকি? পাপ্পন আরো 500 টাকা দিয়ে বলে, এটা রাখো। শুনো, আমি যখন ভেতরে চলে যাব তোমরাই নোটিশটা খুলে নিও। তুই ওকে আরো 500 টাকা দিলি কেন? এখন তো ওরই উচিত নোটিশটা খুলে ফেলা। ফেলবে কি? আচ্ছা চল, আচ্ছা চল। কেউ নেই এখানে, তাড়াতাড়ি কর। আরে তাড়াতাড়ি কর। এই তোরা এখানে কি করছিস রে? না ম্যাম, আমরা তো নোটিশ পড়ছিলাম। মনে হচ্ছে এই পিনটা শক্ত নয়। যদি শক্ত নাই হয়ে থাকে তুই এত জোরে টান দিলে কেন? अच्छा। এই অনিল, এদিকে আয় তো। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে? এদের নোটিশ পড়ে গেছে মনে হয়। পিকটা নাকি শক্ত ছিল না। এক কাজ করো, এগুলো বোর্ডের একেবারে মাঝখানে লাগিয়ে দাও। কিরে ভাই, তোরা একটা পেপারকে ঠিক মতো বের করতে পারিস না, আবার এসেছে বিয়ে করতে। रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे, कल जीतेंगे, परसों जीतेंगे, रोज हारते हैं। এখন কি করবি? একটু পর পাপন মেয়েটার সাথে গিয়ে কথা বলে। আমি আপনাকে কোথায় জানি দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। এই মিয়া, এটা অফিসের টাইম, অফিসিয়াল কথা না থাকলে যান। পাপন আর বিনোদ বাইরে অপেক্ষা করে মেয়েটার জন্য। মেয়েটার নাম লিসি। 2-3 ঘন্টা পর মেয়েটা যখন বাড়ি যাওয়ার জন্য বেরোয়, এই যে ম্যাডাম প্লিজ শুনুন, আমি আমার পরিবারকে বিয়ের বিষয়ে কিছুই জানাইনি। এখানে সবাই আমার বাবাকে চিনে, প্লিজ নোটিশটা ওখান থেকে সরিয়ে দিন না। লিসি বলে, এটা কোনো সাধারণ জিনিস না যে তুমি বললে আর আমি সরিয়ে দিলাম। বারবার বিনোদ রিকোয়েস্ট করে, কিন্তু লিসি তার কোনো কথাই শোনে না। পাপ্পন বলে, তুমি কি তাকে এতটুকুও সাহায্য করতে পারো না? তুমি ইচ্ছে করলেই তো করতে পারো। তুমি যদি তাকে হেল্প না করো তার ফিউচার প্ল্যান পুরো বরবাদ হয়ে যাবে। লিসি বলে, তো হতে দাও, আমার কি এতে? এ কেমন মেয়ে বাবা, ওর কাছে সবকিছুই মজা মনে হচ্ছে। তুমি বলছো এটা? তুমি মানুষকে নিয়ে ভালোই তো মজা করতে পারো, নিজেকে সালমান খান মনে করো নাকি? তোমার তুষারের কথা মনে পড়ে আছে? ও আচ্ছা, বাহ, অনেক মেয়েকে তো দেখে নিয়েছো। কি বলে তাদের রিজেক্ট করো? বিনোদ বলে, ম্যাম সত্যি বলতে এখানে ওর কোনো দোষ নেই, ওর মাই এসব ঠিক করেন। বুঝতেই পারছেন উনি আগের আমলের মানুষ। আমরা কি করব, উনারা যেভাবে বলবেন এভাবেই চলতে হবে। আমি তাদের হয়ে আপনার কাছে মাপ চাচ্ছি। আরে বেটা, তোর মাফ তোর পকেটে রাখ। পাপ্পন বলে, মাফ চাওয়ার কি দরকার ছিল, ফাজিল কোথাকার। এদিকে আজ দুই আন্টি একজন এস্ট্রোদের সাথে দেখা করে আসেন। উনি বলেছেন পাপ্পনের ভালো সময় চলছে, খুব শীঘ্রই বিয়ে হবে। আর বিনোদের কথা কি বলেছেন জানেন? গৌরী বিনোদকে ফাঁসাচ্ছে, গৌরী বিনোদকে ফাঁদে ফেলছে। ওর সাথে বিয়ে হলে বিনোদ পুরো বরবাদ হয়ে যাবে। তাছাড়া গৃহপ্রবেশের ভালো দিনের কথাও বলেছেন, মে মাসের মধ্যেই তাদের ঘরে ঢুকে যেতে হবে। বিনোদ জিজিকে এটা জানালে জিজি বলে, হয়ে যাবে, আপনি শুধু টাকা দিয়ে দিন, দেখবেন আমার ওয়ার্কার কত দ্রুত কাজ করে। এর জন্যই তাহলে কাজ এত স্লো হচ্ছে? না স্যার, আসলে আপনার মা যে টাইলসগুলো পছন্দ করেছিলেন এগুলো খুব শীঘ্রই আউট অফ স্টক হয়ে যাবে। এখানে আউট অফ স্টক হলে গুজরাট থেকে আনতে হবে। আর বুঝতেই তো পারছেন, টাইলস না আনলে কাজও বন্ধ করে দিতে হবে। বিনোদ বলে, এর জন্য কত টাকা লাগতে পারে? 2 লাখের কাছাকাছি। বিনোদ এবার পড়ে যায় আরেক টেনশনে, এতগুলো টাকা কোত্থেকে জোগাড় করবে? গৌরীকে জানালে গৌরী তার মায়ের কিছু সোনা এনে দেয়, এগুলো আপাতত বন্ধক রেখে টাকা আনতে। তবে বিনোদ 2 সপ্তাহের মধ্যেই সোনাগুলো ফেরত দিয়ে দিতে হবে। মা এমনিতেও এখন আলমারি চেক করবেন না, কিন্তু 2 সপ্তাহ পর আমার ফ্রেন্ডের বিয়ে, তো সোনার দরকার লাগতেই পারে। বিনোদ বলে, ও নিয়ে চিন্তা করো না,
পাপ্পন বলেছে 1 সপ্তাহের মধ্যেই লোন পেয়ে যাব, গয়না তখন ফেরত দিয়ে দেব। শুনো বিনোদ, তুমি যতটা চেয়েছিলে তার থেকে এখানে বেশি আছে, আরো যদি লাগে আশা করছি কারো কাছে চাইতে হবে না। আর যদি এরপর কম হয়ে যায় তো কিছুদিনের জন্য কনস্ট্রাকশন বন্ধ করে দিও। এটা তো আমি করতে পারবো না, নতুন কিছু ভাবতে হবে। পরের দিন বিনোদ গয়নাগুলো বন্ধক রেখে টাকা নিয়ে আসে। এর থেকে কিছু টাকা জিজিকে দেয়। তবে বিনোদ লক্ষ্য করে জিজি মোটেও ভালো করে কাজ করছে না। কাজ ভালো করছে না। হোটেলের লোকদের এনে পেইন্ট করাচ্ছে। তাছাড়া হিসাবেও গন্ডগোল। জিজ্ঞেস করলে এটা না ওটা শুধু বাহানা বানায়। বিনোদ সিদ্ধান্ত নেয় এখন ঘরে যত জিনিস লাগবে ও কিনে এনে দেবে। জিজিকে বলে শুধু ওয়ার্কারের দিকে খেয়াল রাখ। পরের দিন যখন বিনোদ নতুন লোনের জন্য অ্যাপ্লাই করতে যায়, ব্যাংকের স্টাফ যখন জানতে পারে বিনোদের চাকরি চলে গেছে, লোকটা ভালো ছিল তাই বলে লোন দেওয়া তো দূরের কথা, কেউ যদি জানতে পারে আপনার চাকরিও গেছে, আগের যে লোনের টাকাগুলো পাওয়ার কথা ছিল ওগুলোও পাবেন না। বিনোদ কি করবে এবার বুঝতে পারছিল না। ঘরের কনস্ট্রাকশনের কাজ কিভাবে কমপ্লিট করবে, এর উপর গড়ির গয়না এবার কি করে ফেরত দেবে। ওদিকে পাপন কল করে আর্জেন্ট আসতে বলে। এসব বিষয় নিয়ে আমরা দ্বিতীয় পার্টে বিস্তারিত জানবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই সিজনের প্রথম 3টা পার্ট আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।